গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা তুর্কিশ অদ্ভুত ভালোবাসার গল্প শুনবো। আর এই ভালোবাসাটার গল্পের নাম হচ্ছে দেলিবাল। আর দেলিবাল হচ্ছে এমন এক ধরনের মধু, মানে তুর্কিশ একটা প্রবাদ, যে মধু অল্প মাত্রায় খেলে ভালো লাগে কিন্তু অধিক খেলে মানুষ পাগল হয়ে যায়, নয়তো মরে যায়। তো এই ভালোবাসা জিনিসটাও হচ্ছে দেবীবেলের মতো, যেটা অল্প হলে ঠিক আছে, বেশি হলে সমস্যা। এবং এই সিনেমাতে আমরা দেখবো যে ওভার থিঙ্কিং করে না আমাদের মতো অনেক মানুষ। তো ওভার থিঙ্কিং বা এই ধরনের অসুখ যাদের রয়েছে সেটা কোন পর্যন্ত যেতে পারে এবং সেটার প্রভাব কোন পর্যন্ত পড়তে পারে সেরকম একটা কিছু। তো দর্শকদের মধ্যে থেকে একজন এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে, তো তাকে ধন্যবাদ জানিয়ে আইএমডিবিতে 10-এর 7 রেটিং পাওয়া তুর্কিশ এই সিনেমাটি চলো আমরা সংক্ষেপে জেনে আসি। তবে একটা ব্রেক রয়েছে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র দেখছিল, এবং ছেলেটিকে দেখে বোঝাই যাচ্ছিল সে গভীর হতাশায় ডুবে রয়েছে। আর ছেলেটির নাম হচ্ছে বারিশ, মানে অনেকটা মেয়েলি নাম। আর সে এই মুভির মূল চরিত্র এবং নায়ক। তো যাই হোক, দৃশ্যের পরিবর্তন হয়ে সেটা চলে আসে একটা মেয়ের কাছে, আর মেয়েটার নাম হচ্ছে ফুসুন। আর ফুসুন হচ্ছে বারিশের বর্তমান ওয়াইফ। তো ফুসুন বাসায় আসার পরে তার বিড়ালটি বারবার তার দিকে তাকাচ্ছিল, যার ফলে বিড়ালটি আসতে গিয়ে বারিশের রেখে যাওয়া, মানে হাজবেন্ডের রেখে যাওয়া একটা সিডি ড্রয়ারের মধ্যে পড়ে যায়। আর ফুসুনও ভুলক্রমে না দেখে ড্রয়ারটি আটকে দেয়, মানে সিডি প্লেয়ারটার কথা মনে রেখো। আর তারপর ফুসুন সোফাতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে একটা ফোন কলে ফুসুনের ঘুম ভাঙে। আর ফোন কলটি ধরার পরে ফুসুনের চেহারা দেখে বোঝা যায় যে খবরটা ভালো নয়। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ফুসুন একটা বৃদ্ধ লোকের সাথে কোথাও যাচ্ছে, আর এই লোকটা হলো বারিশের বাবা, মানে আমাদের নায়কের বাবা। তো যাই হোক, এরপর ফুসুন করে কি তার শ্বশুরের সাথে সেই পাহাড়ে যায় যেখানে সিনেমার শুরুতে আমরা বারিশকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আর পুলিশ সেই জায়গাটা ঘিরে রেখেছে, কারণ পুলিশের ধারণা বারিশ আত্মহত্যা করেছে এখান থেকে, কারণ এখানে শুধুমাত্র বারিশের গাড়িটা পড়েছিল, কিন্তু বারিশের লাশটা এখনো কোথাও পাওয়া যায়নি। তো ফুসুন তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, সেই কথা শুনে একদম পাগলের মতো হয়ে যায়। আর পুলিশ তখন ফুসুনকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল, আর আপনাদের সম্পর্কে কোনো ঝগড়া বা অভিমান চলছিল কিনা। তো এইটার উত্তরে ফুসুন বলে, অসম্ভব, আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসতাম, আর বারিশ তো আমার সাথে ঝগড়া কখনোই করেনি, আর বারিশ মারাও যায়নি। তো এক বুক ভরা আশা নিয়ে ফুসুন করে কি বাড়িতে ফিরে আসে, যেখানে বারিশ আর ফুসুনের বন্ধু বান্ধবরা অপেক্ষা করছিল। তো ওরাও বারিশের এই খবর শুনে এসেছে। তো ফুসুন বাড়িতে ফিরে সবাইকে বলে, তোমরা চিন্তা করো না, বারিশের কিছুই হয়নি, আর বারিশ এই কাজ কখনোই করতে পারে না, ও হয়তো মজা করছে, কিছুক্ষণ পরেও বাড়িতে ফিরে আসবে। তো এরপর কাহিনী চলে যায় অনেক অতীতে, মানে যখন বারিশ আর ফুসুনের প্রথম পরিচয় হয়েছিল। তো আমরা দেখতে পাই অনেক আগে বারিশ তার বন্ধু বান্ধবের সাথে একটা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল। তো বারিশের নজর তখন হঠাৎ করে একটা মেয়ের উপরে পড়ে যায়, আর সেটা ছিল হচ্ছে ফুসুন। তো ফুসুন এখানে পার্ট টাইম চাকরি করতো। তো বারিশ এখানে ফুসুনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর তখনই একটা বয়স্ক লোক ওই রেস্টুরেন্টের দিকে আসতে থাকে, আর ওটা ছিল হচ্ছে আমাদের নায়িকা ফুসুনের বাবা। তো নায়িকা বাবাকে দেখে দ্রুত করে কি সামনের একটা টেবিলে তড়িঘড়ি করে বসে পড়ে, আর ওই টেবিলটাই কিন্তু আবার বারিশটা বসেছিল। আর ফুসুন তো একটা ওয়েটার, সে কেন এখানে বসলো? অ্যাকচুয়ালি ফুসুনের বাবা জানে না যে তার মেয়ে একটা পার্ট টাইম জব করে। তো এই কারণে ফুসুন করেছে কি, তার বাবা যাতে বুঝতে না পায় সেজন্য ওই বারিশদের টেবিলে বসে আড্ডাদের অভিনয় করছে। তো বারিশ ওই বিষয়টা বুঝতে পারে এবং সে করে কি ওভার অ্যাক্টিং করে ওর বাবার সাথে গিয়ে হাত মেলায়, এবং বারিশ এমন অভিনয় করে যে ওর বাবা মনে করে যে না, এরা আসলে ফুসুনের বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এই জায়গাটিতে বারিশ যখন আমাদের নায়িকা ফুসুনের সিম্পলিসিটি দেখে, সে আরো অনেক বেশি আকৃষ্ট হয়ে যায়। আর এই জায়গাতে আমরা বিষয় একটা জানতে পারি যে বারিশ একজন ড্রামার, একটা ব্যান্ডের ড্রামার, এবং সে পড়াশোনা নিয়ে একদমই সিরিয়াস নয়, সারাদিন চিলমুটে থাকতো। আর অন্যদিকে ফুসুন
ফুসুন ছিল তার কমপ্লিটলি অপোজিট। সে পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস, কারণ ফুসুনের বাবা ফুসুনকে নিয়ে স্বপ্ন দেখতো যে তার মেয়ে বিসিএস ক্যাডার হবে, মানে এই টাইপের একটা কিছু। তো আমরা এরপর জানতে পারি ফুসুনের একটা বড় বোনও ছিল, কিন্তু ফুসুনের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না। এর কারণটা হচ্ছে তার বড় বোন নিজের পছন্দে বিয়ে করেছিল, আর এ কারণেই তার ছোট মেয়ের প্রতি সকল আশা ভরসা। তো যাই হোক, পরের দিন দেখা যায় বারিশ আবারও ওই ক্যাফেতে গিয়েছে ফুসুনের খোঁজে, কিন্তু আজকে ফুসুন ক্যাফেতে আসেনি, কারণ ফুসুন চাকরিটা ছেড়ে দিয়েছে। তো এরপর বারিশ করে কি, ফুসুনের ওই ক্যাফের সহকর্মীদের কাছ থেকে জানতে পারে যে ফুসুন কোথায় পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে। তো বারিশ সাথে সাথে সেখানে যায়। আর মজার ব্যাপার হচ্ছে বারিশ ওই একই ইউনিভার্সিটিতে আর্কিটেকচার নিয়ে পড়ালেখা করে, কিন্তু বড় ইউনিভার্সিটি কখনো কারোর সাথে দেখা হয়নি। তো বারিশ তো এখানে ফুসুনের পুরো নাম যায় না, জাস্ট নিক নেম জানে, ডাক নাম। কিন্তু এত বড় একটা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র ডাক নাম দিয়ে একটা মেয়েকে খুঁজে পাওয়া তো খুবই কষ্টকর। কিন্তু আমরা এখানে দেখতে পাই সময়ের সাথে সাথে বারিশের পাগলামির লেভেলও বাড়তে থাকে। সে যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে ফুসুন নামের কাউকে চেনো। এমনকি সে কলেজের বিল্ডিং এর ছাদে যায় এবং সেখানে গিয়ে দূরবীন দিয়েও খুঁজতে থাকে যে কোথাও ফুসুনকে খুঁজে পাওয়া যায় কিনা। মানে সিরিয়াসলি তোর ওই মায়াডারে এত ভালো লাগছে। তো যাই হোক, সে ক্যাম্পাসের ইঞ্চি ইঞ্চি খুঁজতে থাকে ফুসুনকে পাওয়ার জন্য। তো এরপর একদিন তার ফুসুনের সাথে প্রায় দেখা হয়েই যাচ্ছিল ইউনিভার্সিটিতে, কিন্তু ভাগ্য বারিশের সহায় হয়নি। আর এই ছেলেটার নাম হচ্ছে হায়দার, এবং এ হচ্ছে আমাদের নায়ক বারিশের খুবই কাছের একজন ছোট ভাই। এবং মজার বিষয় হচ্ছে এই হায়দার আবার ফুসুনেরও পরিচিত, কারণ হায়দার ফুসুনের কাছে প্রাইভেট পড়ে। তো যাই হোক, একদিন ফুসুনের ক্লাস শেষ হয়ে গিয়েছিল, আর এর জন্য সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। বেস্ট ফ্রেন্ড বলতে কিন্তু বেস্ট ফ্রেন্ডই, বয়ফ্রেন্ড নয়। এবং তারা প্রায় একসাথে বাড়ি ফেরে, কিন্তু আজকে তার হাতে কিছু কাজ রয়েছে, আর এই কারণে সে ফুসুনের সাথে আজকে বাড়ি ফিরতে পারবে না। তো এরপর ফুসুন করে কি, একাই বাসে গিয়ে বসে সিটে বাড়ি যাওয়ার জন্য। এবং এইখানে যে একটা মজার ঘটনা ঘটে, আমরা দেখতে পাই বারিশ কিন্তু ওই বাসে আগে থেকেই বসেছিল, এবং বারিশের পাশের যে সিটটা সেটাও ফাঁকা ছিল। তো এই কারণে ফুসুন করে কি সেই সিটে গিয়ে বসে পড়ে। এবং এইখানে যেটা হয়, বারিশ যে মেয়েটিকে খুঁজছে সৃষ্টিকর্তা ওকে ওর পাশে এনে দিয়েছে, মানে এটাকে কি বলে ভাগ্য। তো যাই হোক, বারিশ এখানে একাই বক বক করছিল এবং বলতে শুরু করে, এতদিন কোথায় ছিলে, আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি, তোমার কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, বারিশ তখন ফুসুনকে ক্যাফের কথা মনে করিয়ে দেয়, আর তখন বারিশ ওকে চিনতে পারে। আর এরপর তারা দুজন যখন গল্প করছিল, হঠাৎই ফুসুনের ফোনে একটা কল আসে, আর এটা ছিল ওর একটা স্যারের ফোন। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে ফুসুন যে বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন করছিল সেই বিষয় নিয়ে ওর অ্যাপ্রুভাল এসেছে। তো ফুসুন তো খুব খুশি যে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভ হয়েছে, আর এর জন্য সে একটা বান্ধবীকে কল করে এবং একটা বইয়ের নাম বলে, মানে রিসার্চ করার জন্য ওইটা লাগবে। কিন্তু ওই বইটার বান্ধবীর কাছে ছিল না। তো বারিশ তো পাশে থেকে সব কথা শুনছিল। তো এইখানে ওদের গল্প খুব একটা বেশি দূর আগায় না, মানে ফুসুনের বাড়ির সামনে বাস চলে এসেছে এবং ফুসুন বাস থেকে নেমে যায়। আর তারপর রাতের বেলা খাবারের টেবিলে বারিশ তার বাবা মাকে তার মনের কথা জানায় যে সে তার মনের মানুষকে খুঁজে পেয়েছে। তো বারিশের পরিবার কিন্তু আমার পরিবারের মতোই খুবই ফ্রেন্ডলি, খালি দুর্ভাগ্যবশত আমার বাপটা নাই। সেও খুব জোস একটা মানুষ ছিল, এক ফুট অভিযোগ নেই আমার বাপ নিয়ে। তো যাই হোক, বারিশের বাবা তাকে জিজ্ঞাসা করে, মেয়েটার খোঁজ খবর কিছু নিয়েছিস, যে মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, বা আলামিনের মতো কোনো লুচ্চা মুচ্চার সাথে পরিচয় আছে কিনা। তো বারিশ তখন বলে, না নেই, কিন্তু আমি শিওর আলামিনের সাথে ওর পরিচয় নেই, কিংবা ওর কোনো বয়ফ্রেন্ডও নেই। তো যাই হোক, পরের দিন বারিশ করে কি ইউনিভার্সিটিতে যায়, আর তার হাতে সেই বইটা ছিল যেটা গতকাল ফুসুন ওর বান্ধবীর কাছ থেকে চেয়েছিল। তো ফুসুন তো খুবই খুশি ওই বইটা পেয়ে, কারণ এই বইটা তার খুব দরকার ছিল। তো ফুসুন এখানে বারিশকে শুধুমাত্র থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। তো এই কারণে এখানে কথাবার্তা খুব বেশি এগোয় না। তো অন্য একদিন ইউনিভার্সিটিতে ফুসুন একটা টেবিলে বসে রিসার্চের জন্য পড়াশোনা করছিল, আর তখন বারিশ করে কি ওর জন্য কফি নিয়ে সেখানে আসে। তবে ফুসুন এখানে কফির দিকে বেশি মনোযোগ দেয় না, ওর পড়াশোনায় মনোযোগী ছিল। তো হঠাৎ করে ফুসুন তখন বারিশকে বলে, আচ্ছা আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিই, হ্যাঁ, তোমার নাম কি আমি জানি না, কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। তবে সত্যি কথা বলতে আমার কাছে এগুলোর জন্য একদমই সময় নেই, আমি এখন পড়াশোনায় ব্যস্ত, আর তুমি আমার পেছনে ঘুরে দয়া করে সময় নষ্ট করো না। আর তখন বারিশ ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না, কিন্তু যদি তোমার কোনো রকমের সাহায্যের প্রয়োজন পড়ে তুমি আমাকে অবশ্যই কিন্তু বলবে। তো এটা বলেই বারিশ সেখান থেকে চলে যায়, মানে বাসায় চলে আসে। আর বাসায় আসার পরে বারিশের মন তো খুব খারাপ। তো তখন বারিশের বাবা বন্ধুর মতো ওকে বলে যে কি হয়েছে বাবা। তো সব শোনার পরে বাবা বলে, তুমি চিন্তা করো না, মেয়ে মানুষ তো এত সহজে পড়লে সেটা তো ভালো মেয়ে হবে না, বুঝো নাই, সময় দাও আরো, মেয়ে মানুষ পড়বেই, সেটা হয় 8 দিনে না হয় 800 দিনে, পড়তে হবেই, হেল ছেড়ো না। মানে এটা আমি বানায় বললাম আর কি, কিন্তু কথা সত্য। আর এইদিকে আমরা দেখি ফুসুনের বাবা ওকে পড়াশোনার জন্য চাপ দিতেই থাকে, কারণ ওকে আরো উচ্চতর ডিগ্রি নিতে হবে। আর এর কারণে যেটা হয়, ফুসুনের পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। তো এই জন্যই সে বারিশকে কিন্তু অ্যাভয়েড করে। আর পরের দিন আমরা দেখতে পাই যে বারিশ ফুসুনের ক্লাসরুমে বসে রয়েছে। তো এটা দেখে তো ফুসুনের মাথা গরম হয়ে যায়। তো ফুসুন বারিশকে বকতে থাকে যে আমি না তোমাকে বলেছি যে আমার পেছনে না ঘুরতে, তুমি কি আমার ক্লাসমেটদের কাছে আমাকে ছোট করবে। তো বারিশ কিছু বলে না, শুধু এইটাই বলে তুমি আমাকে ভুল বুঝছো। তো এরই মধ্যে হায়দার নামের ওই সেই ছোট্ট ছেলেটি সেখানে উপস্থিত হয় এবং সে বারিশকে বলে, সরি বড় ভাই, আমি তোমাকে অনেকক্ষণ ক্লাসরুমের বাইরে অপেক্ষা করিয়েছি, এখন চলো বাড়ি যাই। তো তখন ফুসুন বুঝতে পারে যে বারিশ আসলে ওর জন্য আসেনি, ওকে মূলত হায়দার দাঁড় করিয়ে রেখেছিল। তো যাই হোক, ওই দিন রাতে আমাদের বারিশ করে কি
ফুসুনের জন্য অনেক সুন্দর একটা গান লিখে। আর ওই টিমের অন্যান্য যে সদস্যরা সেই গানটা যখন শুনতে চায়, বারিশ তখন বলে সময় আসুক তখন শোনাবো। তো পরের দিন আমরা ফুসুনকে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, আর বারিশ ওখানেই ওপরে দাঁড়িয়েছিল। তো ফুসুন তখন ইশারা করে, তো বারিশ মনে করে ফুসুন ওকে ডাকছে, তো ফুসুনও দৌড় দেয়, বারিশও দৌড় দেয়। কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি হয়, ফুসুন মূলত ওর বেস্ট ফ্রেন্ডকে ডাকছিল, আর তখন ফুসুন করে কি দৌড়ে এসে ওর ফ্রেন্ডকে হাক করে, এবং এইটা দেখে ব্যাস আমাদের বারিশের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। মানে বারিশ মনে করছে এটা ফুসুনের বয়ফ্রেন্ড। তো যাই হোক, তারপরেও বারিশ করে কি ওদের ফলো করতে শুরু করে, এমনকি বারিশ ফুসুনের ক্লাসরুমে গিয়েও বসে থাকে। কিন্তু যখনই ফুসুনের চোখ ওর চোখে পড়ে, বারিশ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। তো ফুসুন তখন বুঝতে পারে যে বারিশ তাকে ভুল বুঝছে। তো ফুসুন করে কি বারিশের ভুল যাতে বাইরে আসে, এবং বারিশ তখন ফুসুনকে দেখা মাত্রই বলে, তোমার বয়ফ্রেন্ড আছে সেটা আমাকে আগে বললেই পারতে, আমি আশা ছেড়ে দিতাম। মানে একটা মেয়ে হয়েছে কি, তুমি যখন প্রপোজ করবো স্বীকার না করুক, মানে আই লাভ ইউ টু না বললেও ও সবসময় চাইবে তুমি ওর পেছনে থাকো। একবার তুমি যদি ব্যাক করো তখন ওর খুব মাইন্ডে লাগবে যে ওই ফুলান আমার পিছনে এখন নাই। তো ব্যাপারটা এরকম হয়েছে। তো ফুসুন করে কি ওকে সান্ত্বনা দিতে এসেছে, এবং আমাদের বারিশকে বলে, ও তো আমার বয়ফ্রেন্ড না, জাস্ট বেস্ট ফ্রেন্ড, তুমি ভুল বুঝছো। আর তখনই ফুসুনের সেই বেস্ট ফ্রেন্ড বেরিয়ে আসে, এবং সেও বারিশকে বোঝায়, আরে ও আমার গার্লফ্রেন্ড হবে কেন, ও আমার শুধুই বন্ধু, আর আমার তো গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ডের নাম মিয়া খালিফা, হয়তো তুমি চিনে থাকবে। তো বারিশ তখন ফুসুনকে বলে, আরে ভাই আগে বলবা না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি তো জানোই না যে মেয়েটাকে আমি কত ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। মানে বারিশ কিন্তু এখানে তালে তালে ডাইরেক্ট ইনডাইরেক্টলি প্রপোজই করে দেয়। এর আগে কিন্তু কখনোই বারিশ কিন্তু ভালোবাসার কথা বলেনি, কিন্তু আজকে বলে দেয়, এবং যেহেতু বলে দিয়েছে এরপরও করে কি সামনাসামনি ওকে প্রপোজ করে দেয়। কিন্তু ফুসুনও মনে মনে বারিশকে পছন্দ করতো, এবং এইরকম একটা উচ্ছল টাইপের ছেলেকে কে অ্যাভয়েড করতে পারে ভাই। কিন্তু ওর কাঁধে যে ক্যারিয়ারের একটা চাপ ফ্যামিলির পক্ষ থেকে, এর জন্যই কোনো দিকে তাকাতে পারেনি। তবে আজকেও আর নিজেকে আটকাতে পারে না, মানে মনের মতো মন মিলে গিয়েছে, আর রাখা যাচ্ছে না। তো এখান থেকে শুরু হয়েছিল ফুসুন আর বারিশের এই অসাধারণ ভালোবাসার গল্প। তো যাই হোক, এরপর বারিশ করে কি তার সকল ব্যান্ড মেম্বারদেরকে সাথে ফুসুনের পরিচয় করিয়ে দেয়, আর তারপর বারিশ ফুসুনকে ফুসুনের জন্য যে গানটা লিখেছে সেটা শোনায়। আর পরের দিন বারিশ ফুসুনকে ওর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তো বারিশের বাবা মা তো খুবই ফ্রেন্ডলি, তারা তো খুবই পছন্দ করেছে মেয়েকে। আর ফেরার পথে বারিশ করে কি ফুসুনকে বলে, এইবার বলো তুমি কবে তোমার পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দেবে। বাট ফুসুন এখানে বলে, আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমি এখন বিয়ে বা ভালোবাসা নিয়ে আমার বাবাকে জানাতে পারবো না, তুমি বুঝতে পারছো না। বাট বারিশ বলে, আমাদের বিয়ে হলে তো আমি তোমার আরো বেশি টেক কেয়ার করতে পারবো, তাই না? ফুসুন বলে, আচ্ছা দেখা যাক। এবং সিরিয়াসলি আমি যখন এই সিনেমাটা এক্সপ্লেন করার জন্য এইটার একটা হিন্দি ডাবড ভার্সন দেখছিলাম, আমার বউ তখন আমার পাশে ছিল, হ্যাঁ, যে বিয়ের পরে তোমাকে আরো বেশি টেক কেয়ার করতে পারবো। তো আমার বউয়ের রিয়াকশনটা কি ছিল যদি সিনেমার পরে মনে থাকে আমি বলবো। তো যাই হোক, ফুসুন তো বললো যে বিয়ের ব্যাপারে দেখা যাক। আর এর কিছুদিন পরেই ফুসুনের জন্মদিন চলে আসে। তো বারিশ করে কি অনেক বড় করে ওর বার্থডের আয়োজন করেছে। তো ফুসুন এখানে কেক কাটে, আর এরপর বারিশ করে কি ফুসুনকে রিকোয়েস্ট করে একটা গান গাওয়ার জন্য। তো ফুসুন খুব ভালোই গান গাইতে পারে এবং খুবই সুন্দর একটা গান গায়, আর ওই গানটা ফুসুন করে কি বারিশকে ডেডিকেট করে গায়। আর এইদিকে ফুসুনের যে বার্থডে পার্টি চলছিল, কিন্তু অন্যদিকে ফুসুনের বাবা ফুসুনের জন্য অপেক্ষা করছিল এবং অস্থির হয়ে গিয়েছিল, কারণ ফুসুন কখনোই বাড়ি ফিরতে এত লেট করে না। বাট ফুসুনের মা ওকে বোঝায় যে আজকে হয়তো ওর বার্থডে ফ্রেন্ডের সাথে একটু মজা করছে, ওর বয়স হয়েছে না। কিন্তু ওই মুহূর্তেই ফুসুন করে কি মাতাল অবস্থায় বাসায় ফিরে। বাট এইটা দেখে ফুসুনের বাবার আর সহ্য হয় না, সে রাগ করে চলে যায়। আর তোমরা তো জানোই তুর্কি হচ্ছে ওরা জেনারেলি ইউরোপিয়ান, কিন্তু ধর্মগত কারণে ওদের কিছু কালচারাল চেঞ্জ এসেছে। তবে এইখানে ওদের কিছু সুবিধাও আছে, আমাদের যেরকম সামাজিক চাপে বাঁচতে ওদের কিন্তু এরকম সামাজিক চাপে বাঁচতে হয় না, অনেক খোলামেলা বাঁচতে পারে। মানে তুর্কি হচ্ছে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে তার মধ্যে মনে করো যে সবচেয়ে মনে করো যে একটু ওপেন মাইন্ডেড কান্ট্রি। মানে ওখানে দুটাই রয়েছে, তুমি যেভাবেই থাকতে চাও সেভাবেই থাকতে পারবে, মানে কেউ কাউকে যে হেড দেবে এরকম একটা ব্যাপার না। মানে আমাদের দেশে যে ফেসবুকে একটা ছবি দিলে এত ইন্টারফিয়ার একটা ব্যাপার থাকে, ওই রকম জিনিসটা ওদের নাই আর কি, মানে সহ্য ক্ষমতা একটু বেশি। আর এটা আমি বললাম কিসের জন্য, যে ওদের দেশে ওই মনে করো পোলাপান বাইরে বুঝে থাকবে, ড্রিঙ্কস করবে, এটা নর্মাল ব্যাপার আর কি। তবে তারপরেও পড়ালেখার সময় এটা কেউ পছন্দ করে না, বিয়ার টিয়ার খাবে। তো যাক, পরের দিন বারিশের ডিপার্টমেন্ট হেড বারিশকে ডেকে আনা এবং অনেক বকাঝকা করে, কারণ বারিশ এখন ঠিকঠাক ক্লাস করে না, ওর প্রজেক্টটা বা অ্যাসাইনমেন্টও সাবমিট করেনি। আর অন্যদিকে ফুসুনও ভালোবাসায় জড়ানোর পরে আর পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, আর তাই সে লাস্ট কয়েকটা দিনে রিসার্চের কোনো কাজও করতে পারেনি। তো এটা নিয়ে ফুসুন খুবই হতাশ, এমনকি সে কান্নাও ভেঙে পড়ে। বা এটা বারিশ তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমি তোমাকে সকল কাজে সাহায্য করব। তো ফুসুন তখন বলে, তুমি তো অন্য ডিপার্টমেন্টের, তুমি আমার রিসার্চে কিভাবে সাহায্য করবে, কি বুঝবে? বারিশ বলে, তুমি চিন্তা করো না। তো পরের দিন আমরা দেখতে পাই বারিশ করে কি নিজের কাজ বাদ দিয়ে, মানে ঘরের বাতি না দিয়ে বাইরের বাতি দিচ্ছে, ফুসুনের কাজে হেল্প করছে। আর এর ফলে যেটা হয়, ফুসুন এবং বারিশের ভালোবাসারও গভীর হয়। তো এরপর ফুসুন করে কি বারিশের হাতে একটা ট্যাটু দেখতে পায় এবং সেও আবদার করে, আমাকেও তোমার মতো একটা ট্যাটু করে দাও। তো এরপর তারা করে কি একটা ট্যাটু সেন্টারে যায়, এবং ফুসুনের জন্য এই ট্যাটু করা তো ফার্স্ট টাইম ছিল, তো সে অনেক ব্যথা পাচ্ছিল। কিন্তু বারিশের এই ফুসুনের ব্যথাটুকু সহ্য হয় না, সে বাইরে গিয়ে কাঁদতে থাকে এবং তারপর ফিরে এসে বলে, এনা ফুসুন, তোমাকে আর ট্যাটু করতে হবে না। ভাই সিরিয়াসলি, ভাই এত পিরিত, সিরিয়াসলি আমি তোমার বড় এত ভালোবাসি না রে ভাই। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই বারিশ পাস করেছে এবং সেই খুশিতে ফুসুন
ফুসনকে জড়িয়ে ধরে এবং ডিপার্টমেন্টের জুনিয়ররা তখন বারিশের জন্য কেক নিয়ে আসে, কিন্তু ওইটা বারিশের মুখে মারা হয়, কারণ বারিশ তার ডিপার্টমেন্টের হেড, মানে সে ক্যাপ্টেন ছিল, কিন্তু সে তার নিজের প্রজেক্টই জমা দেয়নি এবং প্রজেক্ট দেওয়া ছাড়া সে পাস করেছে। তো এর জন্য এটা ছিল হচ্ছে এক ধরনের ফানি সেলিব্রেশন। তো ফুসুন যখন এটা জানতে পারে, ও বুঝতে পারে যে ওর প্রেজেন্টেশনে কাজ করতে গিয়ে বারিশ নিজের প্রেজেন্টেশনে কাজ করতে পারেনি। তো ওই দিন রাতে ওরা দুজন মিলে করে কি ওদের গ্রাজুয়েশন সেলিব্রেট করে এবং সারা রাত দুজনে একসাথে কাটায়, মানে বুঝতেই পারছো এই বয়। তো যাই হোক, পরের দিন সকাল হয়, বারিশ তখনও ফুসুনের মুখের দিকে তাকিয়েছিল আর এরই মধ্যে ফুসুনের অ্যালার্ম বেজে ওঠে এবং বারিশ করে কি অ্যালার্মটা বন্ধ করে দেয় আর তারপর ফুসুন করে কি অনেক বেলা পর্যন্ত ঘুমায়। তো ফুসুন খুবই খুশি ছিল, কিন্তু তখনই ফুসুনের ফোনে একটা মেসেজ আসে আর বারিশ করে কি ফোনটি ফুসুনের দিকে এগিয়ে দেয় আর তখন ফুসুন মেসেজটা যখন দেখে সে লাফ দিয়ে ওঠে এবং বলে এখন কয়টা বাজে, আমার ফোনে এখন অ্যালার্ম বাজেনি। তো বারিশ তখন বলে বেজেছিল কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম যাতে তুমি একটু শান্তিতে ঘুমাতে পারো। বাট ফুসুন তখন অনেক রেগে যায় এবং বলে তুমি কি জানো, তোমার কি কোনো ধারণা আছে আজকে সকালে আমার কত ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তুমি না হয় তোমার পড়ালেখা জীবনে সিরিয়াস নও, আমি তো আমার লাইফ নিয়ে সিরিয়াস, আমার জীবনে আমাকে অনেক বড় হতে হবে, তুমি আমার সব নষ্ট করে দিয়েছো, তোমার জন্য আমার সব নষ্ট হয়ে যাবে। তো এটা বলেই ফুসুন সেখান থেকে চলে যায় আর বারিশও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর পরের দৃশ্যে দেখা যায় ফুসুন ফেরিঘাটে এসে পৌঁছেছে আর তখন ফুসুন বারিশকে বলে তুমি যাবে না, বারিশ বলে না। তো ফুসুন রাগে একাই উঠে যায়, ফেরি ছেড়ে দেয় আর তারপর বারিশ যখন তোর রাগ কন্ট্রোল করতে পারে না তখন সে করে কি পানিতে ঝাঁপ দেয়, ইচ্ছা মতো সাঁতরাতে থাকে। আর দূর থেকে ফুসুন কিন্তু এটা দেখছিল, আর তবে এটাও বেশি কেয়ার করে না কারণ বারিশ একটু এরকম পাগলা টাইপেরই এবং ও ফুসুনকে নিয়ে খুবই সেন্সিটিভ। তো যাই হোক, ওই রাতে বারিশ ইচ্ছা মতো করে কি শরীরের সমস্ত শক্তি দিয়ে ড্রাম বাজাচ্ছিল। তো ফুসুন তাকে কল দিয়ে যাচ্ছিল কিন্তু বারিশ রাগে একটানা ড্রাম বাজাতে থাকে। তো বারিশের এমন অবস্থা দেখে ওর বাপ মাও চিন্তায় পড়ে যায় আর অন্যদিকে ফুসুনের অনেক খারাপ লাগছে যে সে বারিশের সাথে শুধু শুধু অনেক বেশি খারাপ ব্যবহার করেছে, যেটা সে না করলেও পারতো। আর অন্যদিকে বারিশ করে কি এরপর বারিশ ড্রিঙ্কস করা শুরু করে আর সেখানেই কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। তো এইটা দেখে বারিশের খুব মাইন্ডে লাগে এবং নায়কগিরি করে কি ওই ছেলেটাকে ইচ্ছা মতো পেটায় এবং বার থেকে বের করে দেয়। কিন্তু ওই ছেলেটা করে কি ওর যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে এনে বারের বাইরে অপেক্ষা করছিল। তো একে একে সবাই যখন বার থেকে বের হয়ে যায়, বাকি থাকে বারিশ, তখন একজন ওর বারিশের শুভাকাঙ্ক্ষী এসে জানায় ওই ছেলেটা কিন্তু বারের বাইরেও তোর জন্য অপেক্ষা করছে, তুই পেছনের দরজা দিয়ে চলে যা। তো বারিশ তাই করছিল, পেছনের দরজা দিয়ে ট্যাক্সি করে বাড়ি যাওয়া শুরু করে। কিন্তু হঠাৎ করে ওর মাথায় কি ঘুষ চাপে সিরিয়াসলি, এবং ড্রিঙ্কস করলে এটা একটা কমন প্রবলেম, হিতাহিত অনেক সময় জ্ঞান আউট হয়ে যায় এবং সেটাই হয়েছে ওর। ও ট্যাক্সি থেকে নেমে করে কি ওই ছেলেগুলোর কাছে যায়, মারামারি শুরু করে দেয়। কিন্তু বারিশ তো একা ছিল, ওরা ছিল 4-5 জন। বারিশকে ইচ্ছা মতো কেলা এবং সেখানে ফেলে দেয়। আর পরের দিন ফুসুনের মন অনেক খারাপ ছিল এবং ফুসুনের এত মন খারাপ দেখে ওর মা বুঝতে পারে যে মেয়ের তো একটা কিছু হয়েছে। তো তখন ফুসুনের মা তাকে বলে দেখ, জীবনটা তোর বাবার বা আমার কারোই নয়, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবি, তুই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ পাবি, কিন্তু প্রতিষ্ঠিত হয়ে তুই যদি একটা মনের মতো মানুষ না পাস যে তোকে সত্যিকারের ওর মতো পাগলের মতো ভালোবাসবে, তাহলে তোর প্রতিষ্ঠিত হয়ে লাভ কি? এবং এটা লাইফের খুবই সিরিয়াস একটা ব্যাপার। তো ওকে তুই হারাতে দিস না, তুই শুধু ছেলেটার হাত ধরে সরি বল, দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। তো ফুসুন তার মায়ের কথা শুনে এবং পরের দিন সেই জায়গাটিতে যাওয়ার জন্য রওনা হয় যে জায়গাটিতে বারিশের সাথে সে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু তখনই ওর বড় বোনের কল আসে, মানে ওর মা স্ট্রোক করে মারা গিয়েছে সিরিয়াসলি। তো ফুসুনের এই কারণে আর বারিশের কাছে যাওয়া হয় না এবং ফুসুন করে কি তার মায়ের লাশের সামনে প্রচুর কাঁদে যে গত রাতে আমি কথা বললাম। তো পাশে ওর বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, অনেক মানুষের সেখানে এসেছিল, কিন্তু ফুসুনের চোখ বারবার ভিড়ের মাঝে শুধুমাত্র বারিশকে খুঁজছিল, কিন্তু বারিশ আর আসে না। আর পরের দিন দেখা যায় ফুসুনের সেই বেস্ট ফ্রেন্ড বারিশের বাসায় গিয়েছে এবং বারিশকে সব খুলে বলে যে এই ঘটনা ঘটেছে ফুসুনের সাথে। তো বারিশ তো তখন পাগলের মতো ছুটে আসে এবং শক্ত করে জড়িয়ে ধরে এবং ও যে দুঃখ পেয়েছিল, রাখছিল, সেগুলো সব চলে যায় এবং ফুসুনকে বলে আমি তোমাকে ছেড়ে আর কখনোই যাব না। আবার ফুসুন এখানে অনেক কাজ ছিল তার মায়ের জন্য এবং এই সিচুয়েশনে ফুসুন বারিশের কাছ থেকে যে মেন্টাল সাপোর্টটা পেয়েছে এটা বিশাল কিছু। বুঝতেই পারছো ফুসুনের মা মারা গিয়েছে। তো এরপর থেকে বারিশ সব সময় ফুসুনের সাথেই থাকে এবং কয়েকদিনের ভেতরে ফুসুনের গ্রাজুয়েশনও শেষ হয়ে যায়। ফুসুনের বাবা অনেক খুশি এবং সেই অনুষ্ঠানে বারিশ এসেছিল। তো এরপর একদিন বারিশ করে কি ফুসুনকে নিয়ে একটা ইউনিভার্সিটির পার্কে যায় আর এখানে বারিশের আগে থেকেই বেশ কিছু সেট করা ছিল এবং বারিশ এখানে খুবই ড্রামাটিক স্টাইলে ফুসুনকে প্রপোজ করে। কেউ ফুল দিয়ে বাজাচ্ছিল, কেউ গালিচা বিছিয়ে যাচ্ছিল এবং ফুসুন তার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না, মানে প্রপোজটা সত্যিই খুব জোশ ছিল। এবং সবশেষে বারিশ করে কি ফুসুনকে বলে উইল ইউ ম্যারি মি, আর তখন ফুসুন চিৎকার করে বলে ইয়েস এবং খুশি তোর চোখ থেকে টলমল করে পানি পড়ছিল। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই ফুসুন যখন তার বাবাকে বলে বাবা আমি বিয়ে করতে চাই, ওর বাবা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তোমার এখনো পিএইচডি করা বাকি, তোমার এখনো ক্যারিয়ার করা বাকি, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। বাট এইবার ফুসুন তার বাবাকে থামিয়ে দেয় এবং বলে আমি জন্মের পর থেকে আপনার সকল কথা শুনেছি, আপনার মন জিগিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু এখন আমার মনের দামটা দিন, এবার আমি আর পারবো না, এবার আমি আমার মনের কথা শুনবো। তো ফুসুনের বাবা তখন বলে তাহলে তুই আমাকে আগে ভুলে যা, মানে ত্যায্য করে দেয় আগে। আর পরের দৃশ্যে আমরা দেখি ফুসুন আর বারিশের বিয়ে হচ্ছে ধুমধাম করে, মানে ছোটবেলা থেকে বাপ পেলে বড় করে দিল, রেডিমেড বউ পেলো বারিশ। তো যাই হোক, বারিশ ফুসুনের জন্য গান গায় আর বারিশ আজকে এতটাই খুশি যে ও
কি করবে বুঝে উঠতে পারছে না। তো এরকম সিচুয়েশনও যেটা করে পানিতে গিয়ে ঝাঁপায়, ফুসুনকেও সাথে টেনে নেয় এবং পানিতে অনেক সাঁতার কাটে। আরেকটু আমি মেনশন করেছিলাম যে তুর্কিরা সবচেয়ে বেশি মনে করে যে ফ্রি লাইফস্টাইলে চলাফেরা করে। নর্মালি আমাদের এখানে মনে করো যে বললাম প্রত্যেকটা জিনিসে আমাদের যে অনধিকার চর্চা হয় ওদের ওখানে অতটা হয় না বা সহ্য ক্ষমতা বেশি। তবে এখানে আবার আরেকটা কথা মেনশন করতে হচ্ছে, তুর্কিদের যেটা করলে মানায় আমাদের দেশে যারা মনে করে একবারে বেশি ওয়েস্টার্ন সাজতে যায় ওদেরকে আবার মানায় না, ওদেরকে আবার ক্রিঞ্জ লাগে। মানে আমাদের দেশের গুলো ওদেরকে ফলো করে হতে চায় বাট ক্রিঞ্জ হয়ে যায় লাস্টে। তো যাই হোক, ওর এই পাগলামির ব্যাপারগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এরপর বাহিনী আসে বর্তমানে এবং ফুসুন সেই সুন্দর স্মৃতিগুলোই তো মনে করছিল এতক্ষণ। তো এরপর ফুসুনের মনে পড়ে যায় যে একবার সে বারিশকে ভালোবেসে একটা পাখি উপহার দিয়েছিল এবং বলেছিল আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে এটাকে তুমি যত্ন করে রেখো। কিন্তু এইদিকে ফুসুন সবসময় মনমরা হয়ে থাকতো বিয়ের পরে, কারণ সে তার বাবাকে মিস করতো। আর এই বিষয়টা বারিশও বেশ ভালো মতো বুঝতো। মানে কাহিনী কিন্তু আবার আগে চলে গিয়েছে। তো এরপর বারিশ করে কি ফুসুনকে না বলে তার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং বারিশ তার শ্বশুরকে এত ভালো মতো বোঝায় যে শ্বশুরও বুঝতে পারে যে না আমি একটা ছেলের মতো জামাই পাইছি। তো সে বাবা মেয়ের অভিমান ভেঙে ফেলে। আর তারপর ফুসুন প্রতিদিনের মতো বাসায় যখন ফিরছিল, আজকে তো বাসায় ফিরে সে একটা বড় ধরনের সারপ্রাইজ পায়। সে দেখতে পায় তার বাবার জামাই একসাথে বসে রয়েছে। সে তো এটা দেখে কন্ট্রোলই করতে পারে না ইমোশন, সে কেঁদে ফেলে, বাবাকে জড়িয়ে ধরে এবং ফুসুনের চোখ দেখে বোঝাই যাচ্ছিল যে আজকে সে বারিশের উপর কতটা খুশি, কতটা প্রাউড যে সে একটা সঠিক মানুষ চুজ করেছিল। তো এরপর তারা তিনজন মানুষ মিলে অনেক সুন্দর একটা বিকেল কাটায়। আর তারপর আমরা দেখতে পাই বারিশের একটা ইন্টারভিউ ছিল, কিন্তু সামান্য একটা বিষয় নিয়ে হঠাৎ করে বারিশ শর্ট টেম্পার হয়ে মানে করে রেগে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে বারিশের এই শর্ট টেম্পার প্রবলেমটা রয়েছে, সেম আমারও। এবং ইন্টারভিউ শেষে বারিশ তার বাবার কাছে ক্ষমা চায়, কারণ এই চাকরিটা বারিশের বাবাই সুপারিশ করেছিল, তার মান সম্মান গিয়েছে। তো বারিশ করে কি এক বুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে সে দেখতে পায় ফুসুনের দেওয়া সে পাখিটা খাঁচাতেই মারা গিয়েছে। মানে ও ওটার যত্ন নিয়ে খাবার দিতে ভুলে গিয়েছিল। তো এইটা দেখার পরে বারিশের এত দুঃখ হয় নিজের উপরে যে আমি কেন এইরকম, কেন আমি চাইল্ডিশ, কেন আমি দায়িত্বপরায়ণ নই। সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং অনেক জোরে জোরে নিজের উপর চিৎকার করতে থাকে, সবকিছু ভাঙচুর করতে থাকে এবং বলে আমি একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, আমি কারো ভরসার যোগ্যই নেই। মানে এই একটা মানে একটু আগে ইন্টারভিউতে বাপে কষ্ট পেয়েছে এবং আবার বউ দেখলে কষ্ট হবে, বাকি মারা গিয়েছে, এইগুলো মাথায় এনে মনে করো পাগল পাগল হয়ে গিয়েছে। মানে কিছু মানুষ থাকে না অনেক বেশি কেয়ার করে কাউকে এবং তার ছোট্ট কষ্টগুলো অনেক বেশি ভাবায়, মানে যে ওভার থিঙ্কিং এর কথা বললাম আর কি। তো ওর এই বিষয়টা কিন্তু তোমাদের কাছে উইয়ার্ড লাগছে তাই না, যে এত রিয়াকশন দেওয়ার কি আছে। তবে এইটাই তোর প্রবলেম, শুরু থেকেই দেখে আসছো যখন যেটা হয় একবার হাইপার হয়ে যায়। যেমন ফুসুনকে যখন পছন্দ করলো কেমন ঘোরা ঘুরছে পিছনে, মনে আছে? তো এরপর কাহিনী আবার বর্তমানে আসে আর আমরা ফুসুনকে দেখি। তো ফুসুন বলে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি একটু বাইরে থেকে আসছি। তো ফুসুন করে কি গাড়ি নিয়ে সেই জায়গাটিতে যায় যে জায়গাটিতে আমরা মুভির প্রথমে দেখেছিলাম বারিশ দাঁড়িয়ে রয়েছে এবং তারপর পুলিশ বলেছে যে এখান থেকে হয়তো বারিশ সুইসাইড করেছে। তো ওখানে দাঁড়িয়ে ফুসুন চিন্তা করতে থাকে যে এই বুঝি বারিশ পেছন থেকে আসবে, ওকে ডাকবে, জড়িয়ে ধরবে, কিন্তু এটা আর হয় না। আসে হচ্ছে হায়দার নামের সে ছেলেটা আর সে ফুসুনকে বলে আপনাকে আমার কিছু কথা বলার রয়েছে। তো এরপর সে তার কাহিনী বলতে শুরু করে। তো একদিন বারিশ রাতের বেলা ওদের ব্যান্ডের গান শেষ করে বাড়ি ফিরছিল। তো বারিশ হায়দারকে বলেছিল তুই তো বেশ ভালো গান গাস, তুই আজকে থেকে আমাদের ব্যান্ডের ভোকাল। তো এটা শুনে আমি বলেছিলাম তুমি এটা কি বলছো ভাইয়া, তুমি মজা করছো, তুমি তো অনেক বেশি ভালো গান গাও, তুমি আমার চেয়েও ভালো ভোকালিস্ট, আর তাছাড়া আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছি, আমি পারবো না। তো এই কথা শোনা মাত্রই আমাকে যে ভাইয়া তো ভালোবাসে সে আমাকে ইনস্ট্যান্টলি মারা শুরু করলো, আমি মাটিতে পড়ে যাই। কিন্তু কিছুক্ষণ পরই ভাইয়ার অনুতপ্ততা হয় এবং সে কাঁদতে শুরু করে, বারবার আমার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তার আস্তে আস্তে পাগলামিটা বেড়ে যাচ্ছিল। তো আমি এটা নিয়ে অবাক হয়ে যাই। আর তারপর ভাইয়া আমাকে তার জীবনের সবচেয়ে বড় একটা সিক্রেট শেয়ার করে যে ভাইয়া একটা বায়োপোলার রোগে আক্রান্ত এবং এইটা একটা মানসিক রোগ। অনেক মানুষ এই রোগে আক্রান্ত, কারো ভেতর বড় আকারে রয়েছে, কারো ভেতর ছোট আকারে, হয়তো তুমিও এরকম একটা রোগে আক্রান্ত কিন্তু ছোট আকারে রয়েছে। তো যাই হোক, এই সব রোগে যারা রয়েছে তারা ছোটখাটো বিষয়ে মাঝে মাঝে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। তারা তখন বুঝতে পারে না সে কি করছে, তার কাছে মনে হচ্ছে সে রাইট, কেন বা করছে এটাও বুঝতে পারছে না এবং তার ব্রেন থেকে এটা ভাবে এবং তার ব্রেন থেকে হুদাই ডিপ্রেশনে ভোগায়। ভাই এটা তো আমার সাথে মিলে যাচ্ছে। তো এই জন্য তোমার বাড়ির অনেক ডক্টরও দেখিয়েছে, এখনো মেডিসিন খাচ্ছে এবং সিরিয়াসলি ডিপ্রেশনের মেডিসিন আমিও খাই 5 বছর ধরে। তো এই সব কথা শুনে ফুসুন তোর মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে, কারণ এতটা কাছে থাকা সত্ত্বেও সে বুঝতে পারেনি যে বারিশের এই পাগলামিগুলো যে বারিশ আসলে অসুস্থ। মানে বারিশের পুরো পাগলামির কথা তোমাদের মনে আছে তো, এটা মূলত অসুখ ছিল। তো এরপর আমরা পাশে দেখতে পাই বারিশ নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিয়ে থাকতো, কিন্তু এই মেডিসিন গুলো ছিল এত পাওয়ারফুল যে কারণে ওর ব্রেন সবসময় একটু মনে করে ভার হয়ে থাকতো। তো এই কারণে আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছিল, মানে ব্রেনের যে ওভার থিঙ্কিং বা ডিপ্রেশন কার্যক্ষমতাটা কমিয়ে দিচ্ছিল। তো স্তব্ধ হয়ে গেল আস্তে আস্তে। তো এটা দেখে ফুসুনের মনে হচ্ছিল বারিশ হয়তো ওকে আগের মতো ভালোবাসে না, নয়তো বারিশ এখন নতুন করে আর কারো প্রেমে পড়েছে। তো বারিশ এই কথাগুলোই কিন্তু একদিন হায়দারকে বলেছিল। মানে যখন ফুসুন ভাবছে যে বারিশ অন্য কাউকে পছন্দ করছে, কিন্তু ওই সময় বারিশ মূলত নিজের সাথে নিজে ফাইট করছে, সে সহ্য করতে পারছিল না নিজেকে। আর সহ্য না করার কারণও আছে, সে ফুসুনকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মেডিসিনের গুলোর কারণে সে ফুসুনকে তার যোগ্য ভালোবাসা, যোগ্য সময় দিতে পারছে না। তো এই কারণে বারিশ করে কি মেডিসিন গুলো ছেড়ে দেয়, কারণ বারিশের মন মানসিকতা ছিল এরকম
সে মরে গেলেও ফুসুনের মনে একটু কষ্ট হইতে পারবে না। কিন্তু দিন যাচ্ছে আর বারিশ বুঝতে পারছিল যে সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে, আর এই মানসিক সমস্যা তাকে এতটাই ঘিরে ফেলেছে যে তার মনের অজান্তেই তার মনে হচ্ছিল যে হয়তো সে ফুসুনকে অনেক কষ্ট দিয়ে ফেলবে, বড় ধরনের কষ্ট বা কোনো ক্ষতি করে ফেলবে, কারণ ওই যে হায়দারকে মেরে দিল হঠাৎ করে। এবং এই রোগে আক্রান্ত রোগীরা মূলত ছোটখাটো জিনিসকে অনেক বড় বানিয়ে তারপর মানসিক ডিপ্রেশনে ভোগে। তো এরপরও কাহিনী বর্তমানে আসে এবং ফুসুন হায়দারকে বলে, তুমি তখন আমার সাথে কেন এগুলো বললে না? ওর লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ তো আমিই ছিলাম। তখন হায়দার বলে, ভাই আমাকে বলতে না করেছিল, আর তাছাড়া তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, এজন্যই তোমাকে এটা বলেনি, কারণ তুমি যদি ভাইয়ের অসুস্থতার কথা শুনতে তুমি হয়তো অনেক বেশি কষ্ট পেতে, আর ভাইয়া ওই কষ্টটা নিতে পারতো না। তো এরপর ফুসুনের হঠাৎ করে মনে পড়ে যে বারিশ একদিন ছোট একটা বাচ্চার মতো বায়না করেছিল যে ফুসুনকে নিয়ে লং ড্রাইভে যাবে। তবে ফুসুন তখন অনেক টায়ার্ড ছিল, তবে তারপরেও বারিশের কথা সে ফেলতে পারে না এবং দুজনে লং ড্রাইভে যায়। তবে সেই দিন বারিশ একটু অন্যরকম ভাবে বাইক চালিয়ে এসেছে। তার বাইকের স্পিড প্রায় 200+ ছিল এবং অনেক জোরে বাইক চালাচ্ছিল। তবে ভাগ্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না, কারণ আমাদের বারিশ অনেক স্মার্ট এবং ভালো রাইডার। তো যাই হোক, তারা শেষমেশ একটা নদীর পাড়ে গিয়ে বাইক থামায় এবং সেখানে নেমে চিৎকার করতে থাকে বাচ্চাদের মতো। কিন্তু ওই দিকে তো ফুসুনের অবস্থা খারাপ, ও মাটিতে বসে হাঁপাচ্ছিল ভয় পেয়ে। মানে ফুসুন অনেক বেশি ভয় পেয়েছে বাইকের পেছনে বসে। তো বারিশ যখন সেটা পেছনে দেখতে পায়, সেইটা দেখে প্যানিক করা শুরু করে দেয় এবং বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে, বলে আমি একটা অমানুষ, আমি এটা কি করলাম, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তো এটা বলে বারিশ করে কি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। বাট ফুসুন ওকে সান্ত্বনা দেয় যে তুমি এইটা নিয়ে এমন করছো কেন, আমার কিছুই হয়নি। তবে তারপরেও ফুসুন বুঝতে পারে না যে এটা একটা অস্বাভাবিক লক্ষণ। তো এরপর সারা রাত বারিশ করে কি ফুসুনের মুখের দিকে তাকিয়ে থাকে। আর পরের দিন আমরা বারিশের হাতে একটা সিডি দেখতে পাই। তো ওই সিডিটা নিয়ে সে একটা কিছু ভাবছিল, আর এটা একটা ব্ল্যাঙ্ক সিডি, মানে এটার মধ্যে রেকর্ড করা যাবে, রেকর্ড করা হয়নি। তো ও কিছু একটা রেকর্ড করবে, আর ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কোনো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আর এরপর সে সিডির উপরে কোনো একটা কিছু লেখে, আর তখনই ফুসুন সেই রুমের মধ্যে ঢোকে আর বারিশ অপ্রস্তুত হয়ে যায়। তো ফুসুন তখন বারিশকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তো বারিশ তখন সিডিটা লুকায়, কিন্তু ফুসুনের চোখ তারপরও সিডির উপর পড়ে। কিন্তু ফুসুন খুব একটা গুরুত্ব দেয় না, হয়তো মনে করে যে গানের কোনো সিডি হবে। বাট বারিশ ওদেরকে বলে, তোমরা বের হও, আমি এখনই রেডি হয়ে আসছি। তো এরপর বারিশ করে কি কোনো একটা কিছু করে এবং সেই সিডিটা টেবিলের উপর রেখেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবং তারপর ওরা দুজনে মিলে করে কি একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করে। বারিশ সেখানে খুব সুন্দর গান গায় এবং ফুসুনকে উদ্দেশ্য করে গানটা গায়। আর বারিশ গান শেষ করে বিয়ের প্রোগ্রাম থেকে ফুসুনকে নিয়ে দৌড় একটা নদীর পাড়ে আসে, যেখানে বারিশ আগে থেকে একটা নৌকা ঠিক করে রেখেছিল এবং সমুদ্রের মাঝে গিয়ে ওরা জ্যোৎস্না দেখে এবং দুজন মিলে সারা রাত অনেক এনজয় করে। এবং ওদের হাসি আনন্দ দেখে মনে হচ্ছিল যে ভালোবাসার এত পারফেক্ট একটা সিনেমা আমরা এর আগে কখনোই দেখিনি। তো যাই হোক, এরপর ওরা একসাথে খোলা মাঠে শুয়েছিল এবং ওরা দুজনে মিলে আকাশে তারা দেখছিল। আর তখনই ফুসুন বারিশকে বলে ওঠে, আর আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বারিশও তখন বলে, আমিও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এবং এর সাথে আরেকটা কথা বলে, আই উইশ আমি যদি তোমাকে এরকমই খুশি রেখে মারা যেতে পারতাম। তো ফুসুন এই কথাটা উড়িয়ে দেয় যে কি বলছো তুমি, কিন্তু এই কথার মানেটা বোঝে না। কিন্তু এখন ফুসুন বুঝতে পারে ঘটনা কি ঘটেছে। সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে শুরু করে। তো ফুসুন কাঁদছিল আর গাড়ি চালাচ্ছিল এবং মনে মনে বলছিল, না বারিশ, তুমি তো এটা করতেই পারো না, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসলে তো আমাকে বিদায় না জেনে তুমি কখনো চলে যেতে পারো না, আমি বিশ্বাস করি না। এবং ফুসুনের ওই সিডির কথা মনে পড়ে, দ্রুত সারা বাড়ি থেকে সেই সিডিটা খুঁজতে শুরু করে এবং ফাইনালি ওই ড্রয়ারের সিডিটা খুঁজে পায় এবং সাথে সাথে সেই সিডিটা ওপেন করে এবং সেখানে সে বারিশের একটা ভিডিও দেখতে পায়, যেখানে বারিশ ফুসুনকে উদ্দেশ্য করে বলেছে, হ্যালো মাই লাভ অফ মাই লাইফ, আমার বউ কেমন আছো তুমি? আবারও আমরা দুজন মুখোমুখি, বাট এইবার তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি না। আর তুমি হয়তো দেখেছো আমি আমার প্রমিসটা হয়তো রাখতে পারিনি ফুসুন। আমার জীবনটা তোমার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আর এতেই আমি ভীত থাকতাম যে আমি কখনো আবার তোমাকে কষ্ট দিয়ে ফেলি। আর তোমার কি মনে আছে সেদিন আমি বলেছিলাম যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এবং আমি তোমাকে সবসময় সুখী রেখে তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। তো এরকম ভাগ্য কয়জনের হয় বলো? আর এখন আমি এমন একটা পৃথিবীতে চলে এসেছি যেখান থেকে আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসতে পারবো, কিন্তু আমি চাইলেও তোমাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না, তোমার কোনো ক্ষতি করতে পারবো না। আর ওই ভয়টাও আমার মধ্যে আর কাজ করবে না। আর আমার জীবনে তোমার ভালোবাসা মূলত ডেলিবেলের মতো, যেটা অনেক বেশি মাত্রা হয়ে যাওয়ার কারণে বিষে পরিণত হয়েছে। তবে একটা কথা কিন্তু মনে রেখো, এই পুরো পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। ভাই চিন্তা করো, মানে আমাদের নায়ক সাহেব নায়িকাকে এতই বেশি ভালোবাসতো যে ওর কাছ থেকে কষ্ট পেতে পারে এটা ভেবে মরে গিয়েছে। ভাই এটা কিছু হইলো? আর অন্যদিকে আমরা দেখি পুলিশও বারিশের লাশ খুঁজে পেয়েছে। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। আর তারপর আমরা দেখি ফুসুন তো টিভির সামনে বসে প্রচন্ড কাঁদছিল এবং বলছিল, তুমি তো এটা করতে পারো না বারিশ। আর ফুসুনের এই কান্নার মাধ্যমে তো মনে করো যে সিনেমা শেষ। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটা সাইকো লাভের গল্প, মানে এটা একটা সাইকোলজিক্যাল লাভ স্টোরি। এবং অনেকেই কিন্তু আমাদের মধ্যে এরকম আছে, ওভার থিঙ্কিং করে। যেমন আমি নিজে এই টাইপের ভিকটিম। আমার অসুখটা হয়তো ওর মতো তো প্রকট নয়, বাট সেম আমি এই টাইপ। যেমন আমার ব্রেন হুদাই মাঝে মাঝে ট্রিগার দেয়। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে। তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে।
এছাড়া আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভে আর্চারম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়, তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেই ক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টে অর্ডার করো না কেন ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি,